প্রতারণার গল্প, আমাদের সঙ্গে ঠকানোর গল্প, আমাদের এখানে আবারও একটা হাসিনা তন্ত্র, আওয়ামী তন্ত্র তৈরি করার একটা গল্প আসলে দিকে আমরা আসলে ধাবিত হচ্ছি। এই আন্দোলনের পরে দাঁড়ায়, এই শহীদদের রক্তের উপরে দাঁড়ায় যখন তারা আমাদের সঙ্গে ধরেন যে মানে জাতিসংঘে যখন বেইমানিগুলো করে, জাতিসংঘে ধরেন যে আপনার মানে আগের আওয়ামী লীগের মতো যখন আসলে কাজ করে, এতে খুব এটা হচ্ছে দুঃখজনক কিছু আসলে আর হইতে পারে না। আরেকটা নাটক করেন মাহফুজকে লাগাই দেন, এবং মাহফুজের আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, মাহফুজের এই যে স্টেটমেন্টটা, এইটা আসলে ওইটারই একটা মানে ড্যামেজ কন্ট্রোল মেকানিজম বলে আমার কাছে মনে হয়েছে। কারণ কি, আপনি দেখেন মাহফুজরা, নাহিদ, ওরা দুইজনই তো আমার ধারণা দুইজনই ক্লিয়ারলি বলছে যে জামাত কাফফারা দিছে, তারাই কিন্তু বলছে বলে আমার যদি মনে পড়ে, আমার যদি মেমোরি খুব বড় ধরনের না করে, বিট্রে না করে আর কি। সো কাফফারা দিয়ে আসছে, আজকে সে ক্ষমা চাইতে হবে, আজকে সে বিট্রেয়ার, তাকে পরিশীলিত হয়ে আসতে হবে। মানে আগের দিন তো মানে গলাগলি করে একসঙ্গে আন্দোলন করছো, এখন তার পরিশীলিত হয়ে আসতে হবে কেন? মানে এই জিনিসগুলো ঠিক না, এগুলো ভালো না, এগুলো এনসিপির কাছ থেকে আমরা আশা করি না। আওয়ামী লীগ নিষিদ্ধের পরপরই উপদেষ্টা মাহফুজ ৭১-এর যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে বললেন। তো আমার কাছে এই মাহফুজ সাহেব, উপদেষ্টা মাহফুজ সাহেব, ওনার নামে আসলে এত বদনাম শুনছি, এত অভিযোগ আসলে শুনছি ওনার বিরুদ্ধে। তা আমার কাছে আসলে ওনার সহজ কথাটাও আসলে সহজ লাগে না আর কি। এটা হয়তো আমারই সীমাবদ্ধতা, যে আমি হয়তো মানে একরকম ওয়ান সাইডেড হয়ে গেছি ওনার ব্যাপারে। আমি ডেফিনেটলি ওনার এই বিষয়টাকে আমি খুব প্লেন অ্যান্ড সিম্পল, উনি জাস্ট এটা বিশ্বাস করেন এরকম আমি মনে করি না। বরঞ্চ আমার কাছে মনে হয় যে এর আন্দোলনের আপনি যদি দেখেন, যেটা আমি আরেকবার বললাম, যে এই তাদের যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলনটা, এটাকে আমি বলছি যে একরকম পাতানো, মানে আমার কাছে জিনিসটাকে সেরকমই মনে হচ্ছে যে এটা একটা পাতানো আন্দোলন। এটা সরকারের সঙ্গে তারা কম্প্রোমাইজ করে প্ল্যান করে, যেহেতু এনসিপি ওয়াজ গোয়িং ডাউন, এনসিপির বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, তাদের দলের লোকরা ধরেন যে মানে দল ছেড়ে আরেকটা দল করতেছে, বিভিন্ন রকমের যে বিষয়গুলো আসছে তাদের বিরুদ্ধে, ধরেন যে সিদ্ধান্ত আসমান থেকে সিদ্ধান্ত আসে, ওহি আকারে সিদ্ধান্ত নাজিল হয়, কিংবা ধরেন যে তাদের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন আসে, এবং প্রশ্ন আসলে তারা আবার উল্টা বলে যে আপনারা এইসব কথা তো বিএনপিরে জিজ্ঞেস করেন না, আপনারা তো আওয়ামী লীগরে জিজ্ঞেস করেন না, আমাদের কাছে কেন? মানে এই যে সব যাবতীয় যে তাদের একটা পতন, তারা তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পদ ছিল। এই গণ অভ্যুত্থানে তো আমরা সবাই তাদের ডাকে গেছি। এরকম একটা ভালোবাসার জায়গা থেকে তাদের যে এখন যে অধপতনে তারা আসলে পতিত হয়েছে, এই জায়গায় এই সমস্ত বিভিন্ন কারণে সরকারের সঙ্গে তাদের লিয়াজোর মাধ্যমেই এই আন্দোলনটা, এই নাটকটা, এবং এখানে আরও কিছু ইস্যু ছিল, মানে অনেকগুলো গুজব আসে, আমি সেগুলো না বলি, আমি আমার কনসার্নের জায়গাটা, আমার চিন্তার জায়গাটাই বললাম। এরকম একটা আন্দোলনে দেখা গেল যে হঠাৎ করে বলা হচ্ছে যে জাতীয় সঙ্গীত গাবেন না, হঠাৎ করে বলা হচ্ছে যে গোলাম আজমের বাংলায়, মানে এগুলো তো আমরা কোনো দিনও মানে এরপরে যাই বলুক না কেন, কথাটা হচ্ছে গোলাম আজমের বাংলা মানে হোয়াট? গোলাম আজমের বাংলাটা মানে কোত্থেকে আসছে? গোলাম আজমের বাংলা তো কোনোদিন আসার কথা না। লাস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড যিনি আসলে বাংলাদেশের স্বাধীনতা চাইছিলেন, এটা তো ওনার মুখের স্বীকারোক্তি। এরপরে তিনি এই দেশে রাজনীতি করছেন, রাজনীতি মানে কি বলে নাগরিকত্ব নিছেন, রাজনীতি করছেন, এগুলো পরের আলাপ। কিন্তু তো উনি তো বাংলাদেশের ওই সময় পৃথিবীর লাস্ট পার্সন ছিলেন যিনি আসলে বাংলাদেশের স্বাধীনতা চাইছিলেন। সো এইরকম ভদ্রলোককে আপনি ওনাকে রাজনীতি করতে দিচ্ছেন না দিচ্ছেন, ওনাকে মন্ত্রী এমপি বানাইছেন কি বানাইছেন, আমি সেটা না বললেও ওনার বাংলা তো হইতে পারে না ভাই। তো যখন আলাপ চলে আসছে, যখন জাতীয় সঙ্গীতকে বাধা দেয়া হচ্ছে, এই জিনিসগুলো তো হইতে পারে না। আমরা তো চাই যে ধরেন যে আমার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে অনেকে হচ্ছে জামাতের, অনেকে হচ্ছে শিবিরের, অনেকে হচ্ছে হেফাজতের, আমার একদম সবচেয়ে জিগরি দোস্ত বলে না, জিগরি দোস্তরা। কারণ হচ্ছে কি, মানে আমি এবং মানে এদের মধ্যে এরা ধরেন যে শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি জুলুমেরও শিকার হয়েছিলেন, এবং এইসব কারণে আসলে তারা আমারও জিগরি দোস্ত হয়ে গেছেন সামহাও। তো আমি জিনিসটাকে যেভাবে দেখি, যে জামাতের মানে জামাত এতদিন পরেও এই মনে করেন যে তার যে ৭১ নিয়ে আমাদের যে অভিযোগ, এই অভিযোগের জন্য কিন্তু সে আমাদের কাছে এখন পর্যন্ত ক্ষমা চায়নি।
প্রমাণিত, এটা আসলে অভিযোগ তো না, এটা তো আসলে তার যে ইনভলভমেন্ট, তার যে ঘোষিত ইনভলভমেন্ট, তার যে ঘোষিত অবস্থান, এই অবস্থানের জন্য কিন্তু সে আমাদের কাছে এখন পর্যন্ত ক্ষমা চায় না। এখন পর্যন্ত ধরেন যে আপনার বিভিন্ন ধানাই পানাই ডানে বামে করে এই জিনিসগুলোকে এড়ায় যান, বলেন যে যদি প্রমাণিত হয় তাহলে ক্ষমা চাইবে। হোয়াট প্রমাণিত মানে কি? প্রমাণিত তো আপনারাই প্রমাণ করছেন বিভিন্নবার, বহুবার। সো এরকম একটা মানে জামাতের নিয়ে আমার অভিযোগের জায়গাটা এটাই, তাদের সঙ্গে আমার মানে পলিটিক্যালি অনেক আমাদের মিল আছে। তারা যে সংস্কারের কথা বলেন, আমাদের সংস্কারের কথাগুলো অনেক জায়গায় মিল, কিন্তু শুধুমাত্র এই অভিযোগে ধরেন যে আমরা তাদেরকে পলিটিক্যালি ধরেন যে আমরা আসলে স্বীকার করি না, বা তাদের সঙ্গে আমাদের স্বীকার অস্বীকার হয়তো তেমন কিছু যায় আসে না, কিন্তু আমরা ধরেন যে তাদের সঙ্গে পলিটিক্যাল সম্পর্কটা রাখি না। কিন্তু এনসিপি ধরেন যে একরকম জামাত বেসড বলেন, শিবির বেসড বলেন, কিংবা মনে করেন যে হেফাজত বেসড, দ্যাটস অ্যাবসলিউটলি দেয়ার বিজনেস, আমার কিছু বলার নেই। কিন্তু যখন এই জিনিসটা এরকম একটা রিপার্কেশন হইল, এটার যখন এরকম একটা মানে ওদেরকে নিয়ে আন্দোলন করার, আপনি বারবার আন্দোলন করবেন আর একবার ধরা খাবেন না, সেটা তো হবে না। আমরা তো জানতাম যে এই জিনিসটা হইতই, 2 দিন আগে হোক পরে হোক, এই কনফ্লিক্টের জায়গাটা তো আসতোই। সো এই কনফ্লিক্টের জায়গাটা যখন সামনে চলে আসছে, রাস্তায় চলে আসছে, তাহলে এটাকে আপনি ঠেকাবেন কীভাবে? আরেকটা নাটক করেন, মাহফুজকে লাগাই দেন। এবং মাহফুজের আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, মাহফুজের এই যে স্টেটমেন্টটা, এইটা আসলে ওইটারই একটা মানে ড্যামেজ কন্ট্রোল মেকানিজম বলে আমার কাছে মনে হয়েছে। কারণ কি, আপনি দেখেন মাহফুজরা, নাহিদ, ওরা দুইজনই তো আমার ধারণা দুইজনই ক্লিয়ারলি বলছে যে জামাত কাফফারা দিছে, তারাই কিন্তু বলছে বলে আমার যদি মনে পড়ে, আমার যদি মেমোরি খুব বড় ধরনের ইয়ে না করে, বিট্রে না করে আর কি। সো কাফফারা দিয়ে আসছে, আজকে সে ক্ষমা চাইতে হবে, আজকে সে বিট্রেয়ার, তাকে পরিশীলিত হয়ে আসতে হবে। মানে আগের দিন তো মানে গলাগলি করে একসঙ্গে আন্দোলন করছো, এখন তার পরিশীলিত হয়ে আসতে হবে কেন? মানে এই জিনিসগুলো ঠিক না, এগুলো ভালো না, এগুলো এনসিপির কাছ থেকে আমরা আশা করি না। লাস্ট যার কাছ থেকে আমরা আশা করি সেটা হচ্ছে এনসিপি। আমাদের তারা খুবই ধরেন যে প্রিয় ছিল, তারা আমরা তো আত্মাহুতি দেওয়ার জন্য আসলে রাস্তায় নামছিলাম, তাদের নেতৃত্বে আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামছিলাম। তারা আমাদের রক্তের উপরে দাঁড়ানো। তারা যখন আপনার মনে করেন যে তাদের নামে যখন বিভিন্ন অভিযোগগুলো আসে, দুর্নীতির অভিযোগ আসে, আপনার মানে গণতন্ত্রহীনতার একনায়কতান্ত্রিক একটা মেকানিজম তৈরি করার যে অভিযোগগুলো আসে, এগুলো প্রথমত আমাদেরকে খুব মানে কষ্ট দেয়, এবং দ্বিতীয়ত আমাদের কাছে মনে হয় যে এটা একটা আমাদের সঙ্গে একটা বড় ধরনের প্রতারণা, এই জাতির সঙ্গে একটা বড় ধরনের প্রতারণা বলে আমার কাছে আসলে মনে হয়। এবং এই নাটকটা ওই প্রতারণার বাইরে আমার কাছে কিছু মনে হয় না। এনসিপির তরুণ নেতা তানভীর দেখে শুনে বেশ আমাদের দরবেশের মতোই লাগে অনেকটা। ওনার নামে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। দলটির মাত্র বয়স 3 থেকে 4 মাস। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মানে অবশ্যই মানে ওনাদের যে বাড়ন্ত দাম্ভিকতা ছিল আর কি, মানে দাম্ভিকতার যে বাড়ন্ত ছিল আর কি, মানে এইটার কিছুমাত্র বিকল্প কোনো এটা না হইলে বরঞ্চ আমরা আসলে অবাক হইতাম। এই জিনিসগুলো না হইলে বরঞ্চ আসলে অবাক হইতাম। তো যাই হোক, মানে অভিযোগ উঠাই তো আসলে শেষ কথা না। ধরেন যে আসিফের নামে তো ধরেন যে অনেক অভিযোগ আছে, ইভেন নাহিদের নামে অভিযোগ আছে, নাহিদের নামে, হ্যাঁ। তারপরে ধরেন যে আমাদের মাহফুজের নামে ধরেন যে অনেক অভিযোগ আছে, মানে যারাই সরকারের সঙ্গে। এইসব কারণে আমরা ধরেন যে শুরু থেকেই তাদেরকে বলছিলাম যে আপনারা প্রথমেই যে জিনিসটা করেন যে আপনাদের সবার সম্পদের হিসাব দেন। আপনারা প্রথমেই যে জিনিসটা করেন যে আপনাদের জবাবদিহিতার একটা মেকানিজম তৈরি করেন। আমরা বলছিলাম যে দুদককে আপনারা বাকি সব কিছু বন্ধ করে দেন, দুদকের একটাই কাজ থাকবে, শুধুমাত্র যারা ক্ষমতাবান, এবং ক্ষমতাবানের তালিকা আমরা পলিটিশিয়ানদেরকে বলছিলাম। আমরা বলছিলাম যে মানে শুধুমাত্র যারা সরকারের প্রধান, কিংবা ধরেন যে যারা আপনার বিভিন্ন দপ্তরের প্রধান আমলারা সেটা না, আপনার ইভেন যারা সমাজ নেতা, যারা রাজনৈতিক নেতা, তাদের সম্পদের হিসাব আপনি নেন, এবং এটা প্রতি ধরেন যে 6 মাস পর আপনি আসলে তাদের প্রথম পরিবারের হিসাব নেবেন, এবং এই হিসাবটা পাবলিক করবেন। এবং কোথাও যদি মানে হিসাবের বাইরে কোনো সম্পদ পাওয়া যায়, সেই সম্পদটা ক্রোক করবেন এবং তাকে তার পদ থেকে বাদ দিয়ে দিবেন। এই একটু কাজের জন্য আমরা ধরেন যে তাদেরকে বারবার বলছি, সংবাদ সম্মেলন করে বলছি, আমরা তাদেরকে চিঠি দিয়ে বলছি, আমরা তাদেরকে লিফলেট করে বলছি, আমরা সোশ্যাল মিডিয়ায় বলছি, সব রকমভাবে বলছি। এখন দেখেন, এবং তারাও কিন্তু আমাদেরকে কমিটমেন্ট করছিলেন যে আপনার
অন্তত উপদেষ্টাদের সম্পদের হিসাব তারা শুরুতেই দিয়ে দিবেন বলে আমাদেরকে কমিটমেন্ট করছিলেন। কিন্তু দেখেন যে আজকে 10 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি একজন সার্ভিং উপদেষ্টার কোনো সম্পদের হিসাব কিন্তু পান নাই ভাই। তো মানে প্রতারণার গল্প, আমাদের সঙ্গে ঠকানোর গল্প, আমাদের এখানে আবারও একটা হাসিনা তন্ত্র, আওয়ামী তন্ত্র তৈরি করার একটা গল্প আসলে দিকে আমরা আসলে ধাবিত হচ্ছি। একেবারে যে আমাদের অ্যাচিভমেন্ট নাই কোনো সেটা না, আমাদের অবশ্যই অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে যেগুলো হয়তো আমরা 5 তারিখ সকালবেলাও ভাবি নাই যে আমরা আসলে এই জিনিসগুলো পাবো। কিন্তু আমাদের পাওয়া প্রাপ্তি এবং আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা, এবং কথা হচ্ছে যে শেখ হাসিনা মানে যেই জিনিসটা ওরা ধরেন যে প্রায় সময় ওরা তুলনা করে যে ভাই আপনারা তো বিএনপিকে ভাই এই জিনিসটার জন্য কোনো অভিযোগ করেন, আওয়ামী লীগের তো এরকম বহুত কিছু করতো। মানে মানে দেখেন তারা তাদেরকে কোন লেভেলে মনে করে। আমরা তাদেরকে মনে করতাম যে আমাদের শিরোমণি, আমাদের নেতা, আমাদের যাদের আপনি একজনের ডাকে রাজপথে গেছেন হচ্ছে আপনি জীবন দেওয়ার জন্য। এবং আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম ভাই। আমার ছেলের বয়স 18 বছর। আমার ছেলেকে আমি বাসায় রাখতে পারি নাই। আমার ভয় ছিল যে যদি ওর বন্ধুদের সঙ্গে চলে যায়, আমার কোনো মাত্র ওর আল্লাহ মাফ করুক যদি ওর ধরেন যে কোনো ধরনের কিছু হয়, আমি তো আসতে পারবো না, কারণ আমি সারাদিন থাকি হচ্ছে পল্টন, আমার বাসা হচ্ছে বাড্ডা। সো আমি আমার ছেলেরে নিয়ে যেতাম। আমরা বাপ বেটা ধরেন যে একসঙ্গে জীবন দিব, এই জন্য আমরা ধরেন যে মানে রাস্তায় নামছিলাম। এবং সেই অভ্যুত্থানের উপরে সেই মানে আমাদের তো সঙ্গে তো অনেকেই লাশ হয়েছে, তো আমাদের গণতন্ত্র মঞ্চেরও তো লাশ হয়েছে, তো শহীদ হয়েছে। তো আমাদের মানে অনেকেই তো আমাদের দলের লোকরাও তো জেলে গেছে। আমি তো এর আগে গুম হয়েছি, আমার পিঠে 4টা গুলি লাগছে। তো এরকম এই আন্দোলনের পরে দাঁড়ায়, এই শহীদদের রক্তের উপরে দাঁড়ায় যখন তারা আমাদের সঙ্গে ধরেন যে মানে জাতির সঙ্গে যখন বেইমানিগুলো করে, জাতির সঙ্গে ধরেন যে আপনার মানে আগের আওয়ামী লীগের মতো যখন আসলে কাজ করে, এটা চেয়ে দুঃখজনক কিছু আসলে আর হইতে পারে না।